আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটা রেসিপিতে। আজকে একদম একটা নতুন সবজি রান্না করে দেখাবো আপনাদের। এটার নাম হচ্ছে কোসা। আমি এখানে 4টা কোসা নিয়েছি, মিডিয়াম সাইজের, বেশি বড়ও না আবার ছোটও না। নতুন রেসিপিটি একদম সহজভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো। আর এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ। যারা যারা রেসিপিটি পছন্দ করেন, যদি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তো এই তরকারিটি কীভাবে রান্না করে নিই, সবজিটি চলুন সেটাই দেখে নিই। প্রথমে আমি কোসাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোর খোসা ছাড়িয়ে নিব। আমরা সাধারণত লাউ যেভাবে করি সেম সেরকম একটা তরকারি, দেখেন একদম জালি কিন্তু। আর এগুলোর সাইজ সাধারণত এরকম ছোটই হয়, খুব বেশি বড় হয় না। এগুলো এরকম মাঝারি ছোট সাইজেরই হয়। আমি দুই পাশে ফেলে দিয়ে এবার একটা পিলারের সাহায্যে এগুলোকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমরা যেভাবে লাউয়ের খোসাটা ছাড়াই সেম সেভাবেই খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর আমি এটাকে কেটে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেহেতু এটা নতুন সবজি তাই তো আমি আপনাদেরকে খোসা ছাড়ানো এবং কেটে দেখানো দুটোই দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন। আমার খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা কেটে নিলাম মাঝ বরাবর। দেখেন কদু, চাল কুমড়া এগুলো যেরকম হয় সেরকমেরই। আর ভিতরে কিন্তু খুব বেশি একটা বীজ নেই, দুই একটা এরকম শক্ত আটি থাকে, সেটা ফেলে দিলেই হয়, সব ফেলে দেওয়ার দরকার হয় না। আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এইভাবে করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। দুই একটা এরকম শক্ত বীজ থাকে, এছাড়া কিন্তু সেরকম একটা কোনো বীজ থাকে না এর মধ্যে। তো আমি এইভাবে কেটে নিলাম, আর বাকিগুলো আমি একইভাবে কেটে নিব। সবগুলো কোসাই আমি বাকিগুলো কেটে নিয়ে একবারে ফিরে আসছি। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন যে কোনো সাইজে। রান্নার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে অলিভ অয়েলটা ব্যবহার করছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর 4-5টা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। যেহেতু সবুজ সবজি, কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু কালারটা সুন্দর আসবে। এখন আমি এটাকে একটু ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন একটু এরকম লাল হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে টমেটোর পেস্ট। আমার কাছে নর্মাল টমেটোটা ছিল না, ফ্রোজেন টমেটো আমি পেস্ট করে নিয়েছি। আপনারা কিন্তু নগদ যে তাজা টমেটো সেটাও দিতে পারেন। টমেটোটার পানিটা একটু টানিয়ে নিব, টমেটোর যে একটা গন্ধ সেটা যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। টমেটোর পানিটা যখন একটু টেনে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরা। জিরাটা দিয়েছি 1 চামচ পরিমাণ, আর আদা রসুন দিয়েছি 1/2 চামচের একটু কম করে। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচের কম, আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। সব মশলাগুলো দিয়ে এখন খুব ভালো মতো একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু হালকা কষিয়ে নেব। যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি আবারও একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমি খুবই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এখানে 1/2 কাপের একটু কম পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে আবারও খুব ভালো মতো কষিয়ে নেব তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। যখন মশলা থেকে এরকম তেলটা বের হয়ে আসবে তখন আমি কুটে রাখা কোসাটা দিয়ে দিলাম। আর এখানে আমি সামান্য কিছু আলু দিয়েছি, খুবই অল্প করে ছোট একটা আলু দিয়েছি। এখন কোসা আর আলুটা মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে ঢেকে রান্না করব। ভালো মতো মশলার সাথে মিশানো হয়ে গেলে তারপরে আমি এটাকে ঢেকে কষিয়ে নিব। তাতে করে এটা সেদ্ধও হয়ে যাবে, আর এটা থেকে কিন্তু অনেক পরিমাণে পানিও বের হবে। সাধারণত আমরা লাউ রান্না করলে যেরকম হয় সেরকমটাই হবে আর কি। তো ঢেকে দেওয়ার পর দেখেন একটু পরে আমি খুলে দেখিয়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু পানি বের হয়ে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিব। এটা একদম 80% সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এরকম ঢেকে ঢেকে রান্না করব, আর একটু পরপর খুলে চেক করে নিব। আবারও ঢেকে দিলাম। কিছু সময় পর এটাকে আবারও তুলে নিচ্ছি। দেখেন এখন কতটা পানি বের হয়েছে, আর কষাটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেই হয়তো বুঝতে পেরেছেন 30% কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি এরকম বারবার একটু একটু করে এরকম নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে ঢেকে এটাকে প্রায় 80% পর্যন্ত সেদ্ধ করে নিব। এটা দেখেন আমি আবারও একটু খুলে নিলাম। দেখি হয়তো বুঝতে পারছেন যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু টেনে গিয়েছে, আর কষাটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি পানিটা একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিব, তাতে করে খুব ভালো একটা ঘ্রাণ আসবে তরকারি থেকে। পানিটা একটু ভালো মতো নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিয়েছি, আর কষাটাও একটু ভেঙে দেখিয়ে দিলাম। এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে করে আমি তরকারির পানিটা এখানে দিয়ে দেব। আমি এখানে
একটু পানিটা গরম করে দিয়েছি, একটু কুসুম গরম পানি বা একটু গরম পানি করে দিলে কিন্তু ভালো হয় ঠান্ডা পানির থেকে। তো পানিটা গরম করে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে ঢেকে রান্না করে নিব পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি এটাকে ঢেকে দিলাম, ফিরে আসছি রান্নাটা হয়ে যাওয়ার পরে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, আমি চলে আসলাম, দেখেন মাখা মাখা হয়ে গিয়েছে আর রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। একটু নেড়ে আমি এখন এর উপরে ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমি এখন এটাকে উপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতাটা ছিল না, ফ্রোজেন ধনিয়া পাতাটা ছিল, সেটাই দিয়েছি। আপনারা হাতের কাছে ফ্রেশটা থাকলে সেটাই দেওয়ার চেষ্টা করবেন, তাতে ঘ্রাণটা খুব ভালো আসবে। ধনিয়া পাতাটা দিয়ে আমি 1 মিনিটের মতো একটু জাল দেব, তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আমার রান্নাটা হয়ে গিয়েছে মাশাআল্লাহ, দেখেই হয়তো বুঝতে পারছেন খুবই সুন্দর একটা কালার এসেছে আর রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। আর এরকম মাখা মাখা খেতেই কিন্তু এই সবজিটা বেশি ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখে নিলেন তো কত সহজে এই কোসা সবজিটা রান্না করে নেওয়া যায়। এখন কিন্তু সব জায়গায় এই ধরনের সবজিটা পাওয়া যায়, এটা একটা বিদেশি সবজি, এটা কম বেশি এখন সব জায়গায় পাওয়া যায়। তো আপনারা যারা এটা খেতে পারতেন না এতদিন, কীভাবে রান্না করবেন সেই ভয়ে, তারাও কিন্তু এখন থেকে দেখে নিলেন কত সহজে কোসাটা রান্না করা যায়। তো কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্টস করে জানাতে ভুলবেন না।